শুরুতে আমাদের একটা নদী সম্পর্কে বলা হয়, যেখানে ডেমনদের সোলগুলোকে কালেক্ট করা হয়। এই রিভারটা পাহারার দেওয়ার দায়িত্ব হচ্ছে চুনসুই নামের একজন ইমোর্টালের থেকে, যে হচ্ছে আমাদের ড্রামার মেইন লিড। চুনসুই সবসময় একা থাকতো, কারণ এখানে তার সঙ্গ দেওয়ার মতো কেউই ছিল না। একদিন তার মাথায় একটা আইডিয়া আসে, আর সে নিজের ছায়াকে একটা মেয়ের রূপ দেয়। কিন্তু সমস্যা হচ্ছে, ওই ছায়াটার তো কোনো ইমোশনই ছিল না, সেটা পুরো রোবটের মতো কাজ করছিল। এবারেও কোনো কাজ হলো না দেখে চুনসুই নিজের অর্ধেক সোল ওই মেয়েটার মধ্যে দিয়ে দেয়, মানে ওর ছায়াটার মধ্যে। চুনসুর এই যে শ্যাডোকে দেখে অনেক বেশি খুশি হয়, কারণ এখন আর তাকে আগের মতো বোরিং লাইফ লিড করতে হবে না। তবে সমস্যা হয়ে দাঁড়ায় তখনই, যখন চুনসু দুর্বল হয়ে পড়ে। তার এই দুর্বলতার সুযোগে ওখানে থাকা মনস্টারগুলো সিল ভেঙে বেরিয়ে আসে। তারা চুনচুর উপর অনেক ভয়ানক অ্যাটাক করে, আর চুনচুকে বাঁচানোর জন্য ওর শ্যাডোটা ওর সামনে চলে আসে, যার জন্য ওর শ্যাডোটা অনেক বেশি আহত হয়। ডেমনগুলো মুক্ত হওয়ার জন্য ওখানে হ্যাভেনের ঘর চলে আসে, আর বলে তুমি তোমার বোরিংনেস দূর করার জন্য অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছো। এজন্য তোমাকে শাস্তি পেতে হবে। যে শাস্তি হোক না কেন আমি মাথা পেতে নেব, কিন্তু এই মেয়েটাকে আপনি ছেড়ে দিন। আমি সবকিছু করতে রাজি আছি, কিন্তু এই মেয়েটাকে আপনার বাঁচাতে হবে। হ্যাভেনলি গড তখন বলে ঠিক আছে, এই মেয়েটার পৃথিবীতে আবারও পুনর্জন্ম হবে, তবে তোমাদের কারোই কোনো কিছু মনে থাকবে না। কিন্তু সে বেঁচে থাকবে না মারা যাবে, এটা তার ইচ্ছে। তবে তোমার শাস্তি হচ্ছে, এতদিন তুমি ভালো দেবতা হয়ে এই রিভারের প্রোটেক্ট করেছো, কিন্তু এখন থেকে তোমাকে একজন ইভেল লর্ড হয়ে এই রিভারকে প্রোটেক্ট করতে হবে। আমি তোমার জন্য হ্যাভেনে ওয়েট করব। তুমি তোমার শাস্তি শেষ করে ওখানে আবারও আসতে পারো। এই হ্যাভেনলি গডের উপর চুনচু অনেক বড় কৃতজ্ঞ হয়ে যায়, কারণ সে তার একমাত্র বন্ধুকে এখন বাঁচাতে পারবে। যাই হোক, এর পরের দিনে আমরা দেখি চুনসু এখন ইবেল গড হিসেবে সে রিভারের দেখাশোনা করছে। এখন সে ওই ডেমনগুলোর সোল কালেক্ট করে অনেক ভালোভাবে ওটাকে সিল করেছে, যাতে কেউ মুক্তি না পায়। এই ঘটনার প্রায় 900 বছর পর সে শ্যাডোটারও পুনর্জন্ম হয়। সবাই ওকে অশুভ মানা শুরু করে, কারণ ওর মরা মায়ের কফিন থেকে ওর জন্ম হয়েছে। ভবিষ্যৎ গণনা করা ওই প্রিস্ট রাজাকে বলতে থাকে সে যেন এই প্রিন্সেসকে মেরে ফেলে, কিন্তু রাজা বলে সে আমার মেয়ে, আমি এটা করতে পারবো না। সে তখন তার মেয়েকে একটা কোল প্যালেসে, অর্থাৎ রাজ্যের বাইরে অন্য একটার জায়গায় রেখে আসতে বলে। এরপর আমাদের অনেক বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা এরপর ওই শ্যাডোটাকে দেখি, যার নাম হচ্ছে হানসি। সে এখন অনেক বড় হয়ে গিয়েছে, তার সাথে সবসময় একটা কালো বিড়াল থাকে। আমাদের আবারও রাজাকে দেখানো হয়, যার ওই ভবিষ্যৎ গণনা করা প্রিস্ট তাকে বলে পাশের রাজ্য খুব তাড়াতাড়ি আমাদের উপর অ্যাটাক করবে। অ্যাটাকের আগে আমাদের ওর সাথে খুব ভালো সম্পর্ক করতে হবে। সম্পর্ক ঠিক করার একমাত্র উপায় হচ্ছে আমাদের প্রিন্সেসের সাথে ওই রাজ্যের বিয়ে দিতে হবে। যদি এমনটা করি তাহলে তারা আমাদের উপর আক্রমণ করবে না। রাজার এই আইডিয়াটা ভালো লাগে। অন্যদিকে আমরা হানসিকে দেখি, ওর বিড়ালটা ওকে একটা গাছের কাছে নিয়ে যায়, যেখানে ও কিছু জুয়েলারি রেখেছিল মাটিতে পুঁতে। এটা করেছিল মূলত ও এই বিয়েটা থেকে পালানোর জন্য, মানে এই রাজ্য থেকেও পালাতে চাইছিল। তখন কিছু গার্ড ওখানে চলে আসে। তারা জানতো জুয়েলারিগুলো হানসি, কিন্তু তারপরও তারা তাকে চোরের অপবাদ দেয় আর তাকে ধরতে চায়। হানসি কোনো রকম পালিয়ে যায় ওখান থেকে। গার্ড তার পিছনে আসতে দেখে আমরা হানসির বিড়ালকে দেখি, যে নিজের ডেমনিক রূপ নেয়, অর্থাৎ সে একটা ডেমন ছিল। তাকে দেখে তো প্রত্যেকটা গার্ড ওখান থেকে চলে যায়। সমস্ত কিছু গার্ডরা তখন হানসির সৎমায়ের কাছে বলে, যে কিনা পরদিন সকালে হানসির উপর অনেক অত্যাচার করতে থাকে। হানসির বিড়ালটা ওকে অনেক ভালোবাসত, তাই সে তার মাকে আটকাতে গেলেও হানসির মা ওই বিড়ালটাকে অনেক জোরে ধাক্কা দেয়, যার জন্য হানসির বিড়ালটা ওখানে মারা যায়। বেচারি এতে অনেক বেশি ভেঙে পড়ে, কারণ এই বিড়ালটা ছাড়া ওর বন্ধু বলতে দুনিয়াতে আর কেউই ছিল না। এরপর আমরা ওই ক্যাটের সোলকে দেখি, যে কিনা ইবেল গডের কাছে চলে গিয়েছে। চুনচু এই সোলটাকে ওই গাছের কাছে পাঠিয়ে দেয়, যেখানে অন্যান্য ডেমনদেরও সোল ছিল। এরপর চুনচুর কাছে তার একটা সার্ভেন্ট আসে আর বলে, 1000 বছর পর আজকে হচ্ছে ভূতেদের একটা উৎসব, তার জন্য আমাদের কিছু ভূতকে পৃথিবীতে পাঠাতে হবে। চুনচু এর বাই নামের একটা মেয়ে ছিল। সে তখন চুনচুর কাছ থেকে কিছু কাজ নেয়। এরপর সে একটা গুহায় চলে আসে আর ডেমনদের পুজো করতে থাকে, কেননা সে নিজের হাজব্যান্ডকে আবারও জীবিত করতে চাইছিল। ওখান থেকে তখন একটা ডেমনের স্পিরিট আসে আর বলে, তুমি কি জানো না তোমার হাজব্যান্ডকে কে মেরেছে? সে তখন দেখাতে থাকে তার হাজব্যান্ড নিয়ম ভেঙে পৃথিবীতে গিয়েছিল, যার জন্য ইভেল গড তাকে মেরে ফেলেছে নিয়ম ভাঙার জন্য। ওর হাজব্যান্ড মারা যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করেছিল, যাতে চুনচু বাইয়ের খেয়াল রাখে বা এসব দেখে কান্না করতে থাকে। ডেমন তাকে একটা উপায় বলে দেয়, যার জন্য তাকে যে করে হোক আজকে ভূতেদের উৎসবের মধ্যে তাকে পৃথিবীতে যেতে হবে। এরপর আমাদের ওই ভূতেদেরকে দেখানো হয়, যারা উৎসবের জন্য যাওয়াতে অনেক বেশি এক্সাইটেড ছিল। সেখানে চুনচু আসে আর তাদের জন্য একটা পোর্টাল খুলে দেয়। সবাই যাওয়ার সময় চুনচুর একটা ভূতের উপর সন্দেহ হয়,
তাকে ধরে এনে জিজ্ঞেস করলে সে বলে আমি আমার ওয়াইফ আর বাচ্চাদেরকে দেখার জন্য ওখানে যেতে চাচ্ছি। চুনসু বলে তুমি এটা পারবে না, কেননা তুমি যখন মানুষ ছিলে তখন তোমার ডেমন হওয়ার অনেক শখ ছিল। যেহেতু তুমি একটা ডেমন তাই তুমি পৃথিবীতে যেতেই পারবে না। সে তাকে শাস্তির স্বরূপ একটা গুহায় বন্দি করে রাখতে বলে। কিছুটা গন্ডগোল হওয়ায় বাই সুযোগ পেয়ে যায় আর অন্য ভূতেদের সাথে সেও পৃথিবীতে চলে আসে। অন্যদিকে বেচারা হানসি গ্যারেজে বসে বসে ভাবতে থাকে আমি এমন একজনকে বিয়ে করব যাকে আমি জানিই না। হানসি তখন হাতে দড়ির বাঁধা রেখে ওই গ্যারেজ থেকে লাফ দেয়। হানসি এখানে কোনো কিছুই দেখতে পায় না, কারণ এখানে সম্পূর্ণ অন্ধকার ছিল। সেখানে আমরা বাইকে আসতে দেখি। হানসি তার দিকে তাকিয়ে আছে দেখে বাই ওর কাছে আসে আর জিজ্ঞেস করে তুমি আমাকে দেখতে পাচ্ছ? ভাইয়ের কথা শুনে হানসি বুঝতে পারে ও একটা ভূত, কেননা ভূত ছাড়া তো কেউ কাউকে জিজ্ঞেস করবে না তুমি আমাকে দেখতে পাচ্ছ কি না। হানসি বারবার রিকোয়েস্ট করতে থাকে তাকে না মারার জন্য। বাই তখন ওর হাতের দড়ি খুলে দেয় আর বলে তুমি চিন্তা করো না, তোমাকে দেখে তো কোনো সাধারণ মানুষ মনে হচ্ছে না, কারণ তুমি আমাকে দেখতে পাচ্ছ। এরপর সে বলে তোমার অবস্থা দেখে মনে হচ্ছে জোর জবরদস্তি তোমাকে বিয়ে দেওয়া হচ্ছে। বাই তো এখানে বকবক করেই যাচ্ছিল আর অন্যদিকে সুযোগ পেয়ে হানসি ওখান থেকে পালিয়ে যায়। দূরে এসে সে কিছু লোকদেরকে পার্টি করতে দেখে। মজার বিষয় হচ্ছে এরা কোনো লোক নয়, বরং এই ভূতগুলো এখানে পার্টি করছিল। হানসি যখন বুঝতে পারে ও কোনো মানুষের কাছে নয় বরং ভূতের কাছে সাহায্য চেয়েছে, নিজের এই কাণ্ড দেখে তো নিজে অনেক বেশি ভয় পেয়ে যায় আর পালাতে পালাতে ওই পোর্টালের মধ্য দিয়ে ঢুকে যায়, কারণ ওই পোর্টালটা তখনও খোলা ছিল। এখানে স্পিরিটদের ওয়ার্ল্ডে এসে তো ওর অনেক ভালো লাগছিল, কারণ এই পরিবেশটা অনেক বেশি সুন্দর। এসব কিছু ভাবতে ভাবতে ওর তখন নদীর মধ্যে চোখ যায়, যেখানে ইবেল গড চুনসুই ঘুমিয়েছিল। প্রথম দেখাতে হানসি ওর উপর ফিদা হয়ে যায় আর বলে কেউ এতটা সুন্দর কিভাবে হতে পারে, ও কি কোনো রাজকুমার? হানসির আওয়াজ শুনে ইবেল গডের চোখ খুলে যায়। সে তখন উড়ে তার কাছে আসতে থাকে। হঠাৎ এমন কাউকে উড়ে আসতে দেখে তো বেচারি ভয়ে ওখানে অজ্ঞানী হয়ে যায়। যাই হোক, চুনসু এর পর নিজের অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে তুমি ওই ডেমনটার খোঁজ পেয়েছো কিনা। সে বলে সে কোনো ডেমন নয় বরং একটা মানুষ। আমি জানি না ওই পোর্টালের মধ্য থেকে একটা জীবিত মানুষ কিভাবে এখানে এলো। সে তখন বাইয়ের ভেগে যাওয়ার কথাও বলে আর বলে বাই নিজের সাথে করে নিজের ভাগ্য গণনার যে বইটা ছিল ওটাও নিয়ে গিয়েছে। এটা শুনেই তো চুনসু অনেক বেশি রেগে যায়, কারণ একটা ভুল ওর হাজব্যান্ড করেছে আর দ্বিতীয় ভুল করে ও নিজেও নিজেকে বিপদে ফেলছে। এরপরও হানসির কাছে যায়, যাকে একটা গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। চুনসু ওর বাঁধনটা খুলে দেয়। তখনই একটা ভূতকে এদিকে আসতে দেখে হানসি অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে চুনসুর পেছনে লুকিয়ে পড়ে। চুনসু বিরক্ত হয়ে ওকে দূরে ঠেলে দেয় আর ওর মাথার উপরে একটা ফুল লাগিয়ে দেয়। চুনসু বলে তুমি যদি আমার প্রশ্নের একটা ভুল উত্তর দাও তাহলে তোমার শক লাগবে। হানসির মুখে কিছু আটকায় না। সে বলে তুমি এতটা হ্যান্ডসাম, তারপরও এতটা রাগী, আমার তো মনে হয় তুমি কোনো ইবেল। চুনসু বলে তুমি আমাকে তোমার কথাতে ফাঁসাতে পারবে না, আমার প্রশ্নের উত্তর দাও, তুমি আসলে কে? হানসি তো ওকে ভুল উত্তর দেয়, যার জন্য ওর শক লাগে। অ্যাসিস্ট্যান্ট বলে এভাবে ভুল উত্তর দিলে তুমি একসময় মারা যাবে। বেচারি ভয় পেয়ে তাকে তার রিয়েল আইডেন্টি বলে দেয়। এরপর চুনসু তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কিভাবে এলে। হানসি এখানে বুঝতে পারে গতকালের ভূতগুলো এখান থেকে গিয়েছে। চুনসু তখন ওর মাইন্ড রিড করতে শুরু করে। সে তখন দেখতে পায় হানসি কোথায় কোথায় গিয়েছিল। সে তখন বাইকেও দেখতে পায়। এরপর হানসি বলতে থাকে আমি তোমাকে সমস্ত উত্তর দিয়ে দিয়েছি। এই জঙ্গলটা অনেক বেশি ভয়ানক আর অনেক বড়, আমি এখান থেকে যেতে পারবো না। তুমি আমাকে একটা শর্টকাট বলে দাও যাতে আমি আমার বাড়িতে যেতে পারি। চুনসু বলে ঠিক আছে, শর্টকাট রাস্তা হচ্ছে তোমাকে মরতে হবে, তাহলে তুমি এখান থেকে যেতে পারবে। এটা বলে সে তার গলা চেপে ধরে। তখনই আমরা হানসির হাতে একটা মার্ক দেখি, যার জন্য ইবেল গড অর্থাৎ চুনসু নিজেও বুঝতে পারে ওর গলাও কেউ চেপে ধরেছে। ও হানসিকে ছেড়ে দেয় আর বলতে থাকে এটা কিভাবে হলো। তখন ওর অ্যাসিস্ট্যান্ট বলে আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনার যেমন কোনো শ্যাডো নেই এই মেয়েটারও কোনো শ্যাডো নেই। চুনসু ওকে নিজের বাড়িতে নিয়ে আসে আর বলে তুমি একটা মানুষ, তারপরও তোমার শ্যাডো নেই। ডেমন আর মানুষ সবারই একটা ফেট বুক থাকে, কিন্তু তোমার ওটা নেই। শেষবারের মতো জিজ্ঞেস করছি তুমি বলো আসলে তুমি কে। হানসি রেগে বলে তুমি আমাকে বারবার ডিমন কেন বলছো, আমি একটা মানুষ। চুনসু ওর হাত দেখে বলে তাহলে তোমার হাতে এই মার্কটা কিসের যদি তুমি ডেমন না হও। হানসি ওকে বুঝিয়ে বলে আমাদের দুনিয়াতে তো এটাকে বার্থ মার্ক বলে, কিন্তু চুনসু তোর কথা শুনেই না আর বলে তোমাকে দিয়ে কিছুই হবে না, আমাকেই দেখতে হবে। এটা বলে সে হানসির আঘাতের স্থানে অনেক পাওয়ার ইউজ করে, যার জন্য ওর ভাগ্যের বইটা ওখানে খুলে যায়। আশ্চর্যের ব্যাপার হচ্ছে ওই বইটাতে কোনো কিছুই লেখা ছিল না। এটা দেখে তো চুনসু আরো বেশি রেগে যায় আর সে তার ম্যাজিক দিয়ে হানসুকে উপরে উঠায়। তবে তাকে শাস্তি দেওয়ার আগে তার বার্থমার্কের উপর যখন চুনসুর ম্যাজিক গিয়ে পড়ে তখন ওখানে থাকা সমস্ত মোমবাতি নিভে যায় আর সমস্ত জিনিস এদিক ওদিক উঠতে থাকে। এসব কিছু দেখে চুনসু ওকে ছেড়ে দেয়
অ্যাসিস্ট্যান্ট বলে, আমার মনে হয় এই মেয়েটাকে আপনার মেরে ফেলা উচিত। কথা শুনে চুনসু ওর কাছে যায়, কিন্তু এই বোকা মেয়েটা তো বলে, তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে মারতে পারো, তবে আমাকে বারবার ডেমন বলে আমার ইনসাল্ট করো না। কথা শুনে চুনসু ওর হাত ধরে। হানসির হাতটা জোরে চেপে ধরায় ওর বাটমার্কের উপর চুনসুর হাত পড়ে, যার জন্য চুনসুর বুকে অনেক ব্যথা হতে শুরু করে। এসব কিছুতে চিন্তিত হয়ে চুনসু ওর হাত ছেড়ে দেয় আর বলে, তুমি যদি এখানে বেঁচে থাকতে চাও তাহলে এই সমস্ত জায়গাটা পরিষ্কার করো, একটু নোংরা দেখলে আমি তোমার হাত কেটে দেব। যাওয়ার সময় ওর সার্ভেন্টকে বলে দেয় ওর ড্রেসটা চেঞ্জ করতে। এরপর ওর সার্ভেন্ট ওকে এসে জিজ্ঞেস করে, আপনি ওকে কেন মারলেন না? এরপর চুনচু তাকে বলে, আমি খুবই আশ্চর্য হয়েছি যখন আমি তার ভাগ্যের বইটা দেখেছি। এই 900 বছরে কোনো মানুষ বা ডেমনের এমন কিছু দেখিনি। ওকে যদি আমি আঘাত করি আমি নিজেও আঘাত পাই। এই সমস্ত কিছুর উত্তর জানতে আমি ওকে বাঁচিয়ে রেখেছি। এরপর তাকে বাইয়ের ব্যাপারে খোঁজ নিতে বলে। চুনচুই এরপর হানসুইয়ের বাবার ভাগ্যের বইটা দেখে, যেটা দেখে ও বুঝতে পারে কিভাবে হানসুইকে কোল প্যালেসে পাঠিয়ে দেওয়া হয়েছে আর কিভাবে ওর জন্ম হয়েছে। সে বলে, এতটা খারাপ ভাগ্য কারো কিভাবে হতে পারে। তখন আমরা এখানে হ্যাভেন গডকে দেখি, যে কিনা খুব ফানিভাবে এখানে এন্ট্রি করে। আসলে সে একটা ডেস্টিনি গড। এখানে সে এসেছিল চুনচুর উপর নজর রাখতে, সে আজকাল কি করছে সবকিছু জানার জন্য। তবে চুনসু এখানে ডেস্টিনি গডের কাছে কোনো কিছুই বলে না। এরপর আমরা হানসুইকে দেখি যে ভাবছিল ও আমাকে মারেনি। আমার তো মনে হয় ও আমার সৌন্দর্য দেখে আমার প্রেমে পড়ে গিয়েছে। ও লজ্জা পেতে থাকে আর তাড়াতাড়ি সমস্ত জিনিসগুলো ঠিক করতে থাকে। বেচারি কাজ করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়ে। এরপর আমরা স্পিরিট পুলের কাছে এদের 3 জনকে দেখি। আসলে চুনসু ওই ডেমনটার কাছে এসেছিল, যে বাইককে পরামর্শ দিয়েছিল। ডেমনটা চুনসুকে বলে, তুমি যদি আমাকে এখানে ছেড়ে দাও আমি আর তুমি মিলে পৃথিবীতে রাজত্ব করব। ডেমনের এতটা লোভ দেখে চুনসু ওর সিলটাকে আরো বেশি গাঢ় করে দেয়, যাতে ওই ডেমনটা কখনো পালাতে না পারে। সে এখানকার গার্ডের কাছে জিজ্ঞেস করে সে এতটা অবহেলা কেন করছে। গার্ড বলে, এখানে থাকা কুণ্ডন মিরনটা চুরি হয়ে গিয়েছে। আমার মনে হয় বাই এসব কিছু করেছে যাতে আমি এখান থেকে একটু সরে যাই আর সে এখানে এসে পুজো করতে পারে। সার্ভেন্ট বলে, ওই মিররটা তো সমস্ত ইভেল এনার্জিগুলোকে শেষ করে দেয়, কিন্তু তাহলে বাই এটা কেন নেবে? গার্ড বলে, এই মিররের মধ্যে আপনি মন থেকে যাকে দেখতে চাইবেন এই মিররটা আপনাকে তাকেই দেখাবে। অ্যাসিস্ট্যান্ট বলে, তার মানে ওর হাজবেন্ডকে আবারও দেখতে চাইছে। চুনসু বলে, বাইকে যত তাড়াতাড়ি হোক খুঁজতে হবে, কারণ এই সমস্ত কিছু হ্যাভেনের বিরুদ্ধে। এরপর সে বলে, আমি ওকে খোঁজার জন্য বাহিরে যাচ্ছি, তোমরা এই স্পিরিট পুলকে অনেক ভালোভাবে নজরে রাখবে। ও তখন হানসুইয়ের কাছে চলে আসে। হানসুই চোখ খুলে যখন ইবেল গডকে ওখানে দেখে তখন ও ভাবতে থাকে ও স্বপ্ন দেখছে, আর বলে, এতটা হ্যান্ডসাম ছেলে যদি কারোর সামনে থাকে কেউ তার উপর ফিদা হয়ে কিভাবে না থাকতে পারে। সে তাকে টাচ করতে গেলে হানসুই তার উপর পানি ফেলে দেয় যাতে তাকে হুঁশে আনা যায়। হানসুই তো রেগে মেগে বলে, তুমি আমার উপর পানি কেন ফেলেছো? চুনসুই বলে, তুমি কি বলছো? আমি তো খুব ভালোবেসে তোমাকে পানি খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু হয়নি। তবে এখানে থাকা জিনিসগুলো যদি আর 1 মিনিটও এখানে পড়ে থাকে তাহলে তোমার অবস্থা কেমন হবে তুমি তো বুঝতেই পারছো। হানসুই তো ভয় পেয়ে ডেস্টিনি বুকগুলো গোছাতে থাকে আর বলে, তোমার কাছে ম্যাজিক্যাল পাওয়ার আছে আর আমি একটা সাধারণ মেয়ে, তারপরেও তুমি গর্ধবের মতো আমাকে দিয়ে কাজ করাচ্ছ। হানসুই রেগে মেগে একটা ডেস্টিনি বুক ছুঁড়ে ফেলে, যেটা কিনা ওখানে থাকা একটা স্টোনের উপর পড়ে আর সে স্টোনটা তখন ওই বুকটাকে অ্যাবজর্ব করে নেয়। সবাই যখন এসব কিছু দেখছিল তখন ওই স্টোন থেকে কিছু একটা বেরিয়ে আসে আর সেটা হানসুইয়ের বাটমার্কের মধ্যে প্রবেশ করে। এসব কিছুর মধ্যে ওই ডেমন স্টোনটা ভেঙে যাচ্ছিল। এটা দেখে চুনসুই ওই ডেমন স্টোনটাকে আবারও সিল করে দেয়। সে তো রেগে হানসুইয়ের দিকে তাকায়। হানসুই ভয়ে ভয়ে বলতে থাকে, তুমি বিশ্বাস করো আমি ওই ডেমন স্টোনটাকে কিছুই করিনি, আমি তো শুধুমাত্র একটা বুক ওখানে ফেলেছি। চুনসুইয়ের এতটা রাগ দেখে হানসুইয়ের মনে হয় এই বেলগড তাকে মেরে ফেলবে। সে বলে, আমি জানি ওই মেয়েটা কোথায় আছে যাকে তোমরা খুঁজছো। চুনসুই তখন ওর হাত ধরে আর বাইকে ট্র্যাক করতে থাকে। ও তখন দেখতে পায় বাই একটা মেয়েকে সুন্দর বানানোর জন্য ওর জীবনের 10 বছর ওকে দিতে বলছে। এসব দেখে চুনসু হানসুইকে বলে, তুমি ওই ডেমনস্টোনটাকে ভেঙে ফেলেছো, কিন্তু কি আশ্চর্য ওই ডেমনস্টোনের পাওয়ার এখন তোমার মধ্যে চলে এসেছে। হানসুই খুশি হয়ে বলে, তার মানে তুমি আমাকে মেরে ফেলবে না তো? আমাকে প্লিজ বাড়ি পৌঁছে দাও। চুনসুই বলে, ঠিক আছে বাড়ি তুমি পৌঁছাতে পারবে, তবে এখন না। এখানে থেকে দেখে তোমাকে নরকের যে রাক্ষস আছে সবগুলোকে খাইয়ে দেব। হানসুই বলে, ঠিক আছে আমি তোমাকে সম্পূর্ণ হেল্প করব ওই মেয়েটাকে খোঁজার জন্য, তারপর তুমি আমাকে ছেড়ে দেবে? চুনসুই বলে, সেটা আমার মুডের উপর ডিপেন্ড করবে। এরপর হানসির যখন খিদে পায় তখন সে খাবার আনতে বলে,
কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে এই খাবারগুলো সমস্ত পোকামাকড় আর জীবিত মাছ। এসব দেখে হানসির খিদিটাই চলে যায়। অন্যদিকে চুনচুকে দেখি যে কিনা সার্ভেন্টের সাথে কথা বলছিল। তখন এখানকার শেফ আসে। সে তখন বলতে থাকে, মাস্টার, ওই মেয়েটা এখান থেকে চলে গিয়েছে। এটা শুনে ইবেল গড তাকে খুঁজতে বের হয়। অন্যদিকে হানসুইকে দেখি পালিয়ে আসতে পেরে তো মহাখুশি, কিন্তু কোথায় যাবে সেটাই জানে না। সে তখন এখানকার একটা দেয়ালে টাচ করে আর ওপারে চলে যায়। ভিতরের দৃশ্যটা অনেক বেশি সুন্দর ছিল, ফুলগুলোর সাথে অনেক প্রজাপতিও ছিল। হানসুই তো খুশি হয়ে একটা প্রজাপতিকে টাচ করতে যায়, তার আগেই বেলগড ওকে থামিয়ে দেয় আর ওর মুখ চেপে ধরে। এই প্রজাপতিগুলো মানুষকে খেয়ে ফেলে, আর এই ফুলগুলোর মধ্যে অনেক বিষ আছে। মানুষের নিঃশ্বাসের সাথে যদি একটু বিষও তার শরীরে ঢোকে তাহলে মানুষ মারা যাবে। এটা বলে ওকে ছেড়ে দেয় আর বলে, যদি বাঁচতে চাও তাহলে নিজের নিঃশ্বাস বন্ধ করে আমার পিছন পিছন আসো। অনেকক্ষণ নিঃশ্বাস বন্ধ করে রাখার জন্য হানসির নিঃশ্বাস আটকে যাচ্ছিল। সে তখন কোনো রকম ইবেলগডকে বলে আর ওখানে অজ্ঞান হয়ে যায়। যেটা দেখে চুনসুই ওকে বাঁচানোর জন্য ওকে কিস করে, যেটা কিনা একদমই আনএক্সপেক্টেড ছিল। তার থেকেও বেশি মজার বিষয় হচ্ছে, যখন হানসুইয়ের জ্ঞান ফিরে তখন সে নিজেকে চুনসুইকে কিস করতে দেখে অনেক জোরে একটা থাপ্পড় দেয় আর বলে, আমার অজ্ঞান হওয়ার সুযোগ নিয়ে তুমি আমার ফায়দা উঠিয়েছ কেন? বেচারা ইবেলগড তো পুরোই ভেবাচাকা খেয়ে যায়। চুনসুই তো রেগে মেগে ওকে নিজের রুমে নিয়ে আসে আর বলে, আমি তোমার জীবন বাঁচিয়েছি, কিন্তু উল্টো তুমি আমাকে একটা চড় মেরেছো। গলায় এত শক্ত করে চেপে ধরায় হানসুই বলতে থাকে, তুমি একটা ডেমন, তুমি আমাকে আবারও মারতে চাইছো। চুনসুইয়ের তখন মনে পড়ে ওই ডেমন স্টোনটা থেকে ওর পাওয়ারটা হানসুইয়ের মধ্যে চলে এসেছে। আমার এখন হানসুইয়ের প্রয়োজন, তাই ওকে মারা যাবে না। এজন্য ও হানসুইকে ছেড়ে দেয় আর বলে, এখন আমার তোমার অনেক বেশি প্রয়োজন, যদি না হতো এখনই আমি তোমাকে মেরে ফেলতাম। ওকে ছেড়ে দেয় আর ওর হাতে একটা ব্রেসলেট পরিয়ে দেয় আর বলে, যতক্ষণ না বাইকে আমি পেয়ে যাব ততক্ষণ তুমি আমার আশেপাশে থাকবে আর আমার থেকে পালাতে পারবে না। হানসুই বলে, তুমি কি আমাকে তোমার কাজের লোক ভাবছো? চুনসুই তাকে একটা ড্রেস দিয়ে বলে, এটা পরে নাও। হানসুই বলে, আমি তোমার কথা কেন মানবো? এই ড্রেসটা আমি পরবো না। চুনসুই বলে, ঠিক আছে, তাহলে আমি তোমার সাহায্য করে দিচ্ছি। মনে হয় তোমার ড্রেস পরতে আমার সাহায্য লাগবে। এটা শুনে তো বেচারি ভয় পেয়ে যায়। ইবেলগড জানতো ওকে এইভাবে মানানো যাবে না, তাই সে নিজের পাওয়ার দিয়ে হানসুইয়ের ড্রেসটা চেঞ্জ করে দেয়। এরপর ও একটা শ্যাডো বানিয়ে দেয়, যাতে পৃথিবীতে গেলে কেউ ওকে সন্দেহ না করে। এরপর জোর করে হানসুইকে নিয়ে ও পৃথিবীতে চলে আসে। পাশে এতটা ভিড় দেখে হানসুই ওখানে যায় আর দেখে কেউ একজন বলছিল এই মেয়েটাকে যে খুঁজে দেবে তাকে অনেক পয়সা দেওয়া হবে। কিন্তু বেচারি ওখানে গিয়ে দেখে ওখানে তো তার নিজের পোস্টারে লাগানো। এরপর সে নিজের মুখ চেপে ধরে আর ইবেলগডের কাছে আসে আর বলে, তুমি আমার হেল্প করো, কারণ আমি যদি একবার ধরা পড়ে যাই তাহলে তোমার বাইকে খোঁজার কখনোই হবে না, আর না আমি সিটিতে গিয়ে তোমার হেল্প করতে পারবো। চুনসুই তখন ওকে একটা বালা পরিয়ে দেয়, যার জন্য মানুষ ওকে চিনতে পারে না। একটু পর চুনসুই আবার চেক করে বাই এখন কোথায় আছে, কিন্তু এবারও কিছু দেখতে পায় না। হানসুই বলে, চলো আমরা আগে কিছু খেয়ে নিই, তারপর আমরা প্ল্যান করব। চুনসুই বলে, ডেমনদের কোনো কিছু খাওয়া লাগে না, আর তোমার খাওয়ার জন্য আমার এখানে কোনো টাকা নেই। হানসুই তখন এখানে বরযাত্রী দেখে আর তার মাথায় একটা আইডিয়া আসে। সে তাকে বলে, তোমার খাওয়ার জন্য কোনো টাকা লাগবে না, তুমি চাইলে ফ্রিতে খেতে পারো। এরপর ওরা দুজনে বিনা আমন্ত্রণে ওই বিয়ে বাড়িতে চলে আসে। হানসুই তো এখানে অনেক মজা করে খাবার খাচ্ছিল। চুনসুই ওর দিকে তাকিয়েছিল, কারণ এভাবে অদ্ভুতভাবে খাবার খেলে যে কেউই তাকিয়ে থাকবে। হানসুই ওকে খাওয়ার জন্য অফার করে। চুনসুই মানা করে দেয় আর বলে, তুমি কি আসলে নর্থল্যান্ডের প্রিন্সেস? এভাবে খাবার খেতে দেখলে তো তোমাকে সবাই ভিখারি মনে করবে। তখন আমরা এখানে একটা ছেলেকে দেখি যার নাম হচ্ছে বুফান। আসলে তার মাস্টার এখানে তাকে পাঠিয়েছিল ডেমন ধরার জন্য। তখন এখানকার লোকজন বলে, এখানে আজকাল একটা ফিমেল ডেমন যে কিনা নিউলি ম্যারিড ব্রাইডগুলোকে মেরে ফেলছে। বুফান এখানে নিজের কাজ করার সময় চুনসুর উপর তার ডেমন হিসাবে সন্দেহ হয়, তাই সে তাকে তলোয়ার দিয়ে আঘাত করতে চায়। তবে চুনসু তাকে থামিয়ে দেয় আর বলে সে নিজেও একজন ডেমন হান্টার। তার কথা শুনে বুফেন তার কাছে ক্ষমা চায় তার উপর অ্যাটাক করার জন্য। এই বোকা হানসুই তো ইবেলগডের সাথে ওই বুফেনের পরিচয় করিয়ে দিতে থাকে, কিন্তু তখনই চুনসুইয়ের রাগী দৃষ্টি দেখে ও চুপ হয়ে যায় আর বলে, আমাকে একটু রেস্টরুম যেতে হবে। এটা বলে এখান থেকে চলে যায়। চুনসুই তখন এখানে বাইয়ের স্পিরিটকে দেখতে পায় আর বুঝতে পারে এটাই হচ্ছে বাই। অন্যদিকে হানসুই নিজে নিজে বকতে থাকে আর বলে, এই ইবেলগডের সাথে থাকতে থাকতে আমি কেমন জানি হয়ে গিয়েছি, আমাকে সবসময় ওর কথা মানতে হয়। তবে কি করব, আমি তো নিজের সিটিতে ওয়ান্টেড হয়ে গিয়েছি। এসব বলতে বলতে ও একটা রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পায় আর দেখতে পায় এবার যে বিয়ে হচ্ছিল সেই ব্রাইডটাকে, যে কিনা তার ফেস খারাপ হওয়ার জন্য কান্না করছিল।
হঠাৎ সেখানে বাই চলে আসে আর তার ফেস ঠিক করার বদলে তার জীবনের 10 বছর তাকে দিতে বলে। এটা শুনে ওই ব্রাইড কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায়। বাই তখন ঠিকঠাক মতো ওর ফেসটা ঠিক করে দেয়। এসব কিছু দেখে হানসি তো পুরোপুরি ভয় পেয়ে যায় আর ওখান থেকে যাওয়ার সময় কিছুটা আওয়াজ হয়, যার জন্য বাই সতর্ক হয়ে যায় আর নিজের পাওয়ার দিয়ে হানসুইয়ের গলা চেপে ধরে আর জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। তখন সেখানে ইবেল গড চলে আসে আর বলে তাকে আমি নিজে সিলেক্ট করেছি, তবে আমার মনে হয় তোমার আমার থেকে সাবধানে থাকা উচিত। বাই কিছুটা বুঝতে পেরে হানসুইয়ের পিছনে লুকিয়ে পড়ে আর চুনসুই যখন অ্যাটাক করে তখন তার পাওয়ারটা হানসুইয়ের হাতে গিয়ে পড়ে আর চুনসুই তখন বুঝতে পারে ওর নিজের হাতেও ব্যথা পেয়েছে। সুযোগ পেয়ে বাই ওখান থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় বুফানোকে দেখতে পায়। এটা দেখে বুফানোর পিছন পিছন যেতে থাকে। এদিকে চুনসুই রেগে হানসুইকে এখানে আনে, এরপর নিজের পাওয়ার দিয়ে ওর হাত বেঁধে দেয়। হানসুই বলে নিজের ব্যর্থতার জন্য তুমি বাইকে ধরতে পারোনি, কিন্তু এখন আমাকে কেন ধরেছো। চুনসু বলে কোনো কিছু না বলে এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, তোমার হাতের এই বার্থমার্কের কারণে আমার পাওয়ারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। চুনসুই টেস্ট করার জন্য একটা ছুরি দিয়ে ওর বার্থমার্কের উপর অ্যাটাক করতে চায়, তবে এর পাওয়ার এতটাই ছিল হানসুইয়ের কিছুই হয় না। এটা দেখে তো পুরোপুরি শকড হয়ে যায় চুনসুই। ও হানসুইকে ছুরিটা দিয়ে বলে তুমি তোমার হাতে এটা টেস্ট করে দেখো। হানসুই বলে তুমি কি পাগল নাকি, নিজে আমাকে মারতে পারছো না, এখন বলছো আমি নিজেই নিজেকে মারতে। চুনসুই ওকে চুপ থাকতে বলে আর কাজ করতে বলে। বেচারি কোনো উপায় না পেয়ে নিজের হাতের উপর আঘাত করতে চায়, তবে এবার ওর কিছুই হয় না। চুনসুই বলে বেশি চিন্তা করো না, আমি একবার বাইকে খুঁজে পাই, তারপর তোমার কেসটা দেখবো, এটা বলেও চলে যায়। বাই এদিকে বুফানে থেকে বাঁচার জন্য একটা ব্রোথেল হাউসে এসে, তাও আবার একটা ছেলে সেজে। তখন ওখানকার একটা মেয়েট ওর উপর ওয়াইন ঢেলে দেয়। মেয়েটার নাম ছিল কুই। ওকে খুঁজতে খুঁজতে বুফানো এখানে চলে এসেছে। বাই সুযোগ বুঝে নিজের ডেমনিক স্মেল ওই কুই নামের মেয়েটার মধ্যে দিয়ে দেয়, যার জন্য বুফেন ওই মেয়েটার দিকে আসতে থাকে। ডেমনিক স্মেলের কারণে বুফান ওই মেয়েটাকে নিয়ে যেতে চাইছিল, তবে ওখানকার ওনারা এসে তাকে আটকে দেয় আর বলে তোমাকে তো টাকা দিতে হবে। বুফান বলে তার কাছে কোনো টাকা নেই। এরপর সে তার হেল্প বাড়ানোর জন্য কিছু তেলেসমা তাকে দেখায়, কিন্তু ওনারটা খুব রুডলি এগুলোকে ফেলে দেয় আর বলে টাকার বদলে এগুলো দিলে আমি কি এগুলো মানবো। তাদের কথার মাঝে সেখানে ইবেল গড আর হানসুই চলে আসে। তাদেরকে দেখে বাই ওখান থেকে পালাতে যায়, তবে বুফেন তো এতটাও বোকা নয়। সে বাইকে চিনতে পেরে ওর হাত ধরে ফেলে। বাই রেগে বলে তোমার সাহস কিভাবে হয় আমাকে টাচ করার, বলেই বুফেনকে জোরে ধাক্কা দেয় আর নিচে চলে যায়। বাইকে ধরার জন্য চুনসুই ওর পিছনে যেতে থাকে, তবে বেশি দূর যাওয়ার আগে চুনসুই ওকে ধরে ফেলে আর বলে তুমি স্পিরিট পুল থেকে কুনলুন মিররটাও চুরি করেছো আর ওই জায়গা থেকে তুমি পালিয়েও এসেছো। লম্বা সময় ধরে জীবিত থাকার জন্য মানুষের জীবনের আয়ুটাও তুমি ছিনিয়ে নিয়েছো, সবকিছু হ্যাভেনের বিরুদ্ধে। তুমি স্পিরিট পুলে চলে আসো, তোমার সমস্ত ভুলগুলো আমি ক্ষমা করে দেব। বাই তার উপর হেসে বলে আপনি আমার উপর দয়া দেখাচ্ছেন, কিন্তু আপনি আমার হাজব্যান্ডের উপর দয়া দেখাননি। আপনি এটাও চান না আমি আমার হাজব্যান্ডকে জীবিত করি। এটা বলে ও চুনসুইয়ের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু চুনসুই ওর উপর উল্টো অ্যাটাক করে। তবে বাইকে মারার কোনো উদ্দেশ্যই চুনসুর ছিল না। এই সুযোগটা কাজে লাগিয়ে বাই আবার ওখান থেকে পালিয়ে যায়। তবে চুনসু বলে একদিন অবশ্যই আসবে, যখন তুমি নিজে ইচ্ছে আমার কাছে ফিরে আসবে। অন্যদিকে আমরা বুফানকে দেখি যে বুঝতে পেরেছিল আসলে ও যাকে এতক্ষণ ধরে একজন ডেমন হান্টার ভাবছিল সে নিজেই একটা ডেমন, আর হানসুইকে ডেমনের সাথে ভেবে ওকে ধরে নিয়ে যায়। এদিকে বাইয়ের মধ্য থেকে ওই ডেমনটা বেরিয়ে আসে আর বলে তুমি ওইখানে আমার হেল্প কেন নাওনি। বাই বলে যদি ওখানে তোমার হেল্প নিতাম তাহলে ইবেল গড বুঝে যেত যে আমি তোমার সাথে জড়িয়ে আছি আর আমি তোমার সাথে কন্ট্যাক্ট করেছি। এরপর সে কুনলুন মিররের মধ্যে নিজের হাজব্যান্ডকে দেখে ইমোশনাল হয়ে পড়ে। রাতের বেলা আমরা বুফানকে দেখি যে কিনা হানসুইকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল। সে তখন গডের কাছে সাহায্য চায় আর বলে একটা ডেমন আমার পুরো জীবনটাই উলটপালট করে রেখেছে, আর এখন একটা ডেমন হান্টার যে নিজেও আমাকে ধরে নিয়ে যাচ্ছে। তখন আমরা কুই নামের ওই মেয়েটাকে দেখি যে সুযোগ পেয়ে ওই ব্রোথেল হাউস থেকে পালিয়ে এসেছে। সে তখন বুফেনের কাছে সাহায্য চায়। কুই বলে আমি সবসময় আপনার সেবা করব, তারপরও আমাকে আপনার সাথে নিয়ে যান। বুফেন বলে আমার কাজ হচ্ছে ডেমনদেরকে ধরা, কিন্তু তুমি আমার সাথে কি করবে। কুই বলে তাহলে এই মেয়েটা আপনার সাথে কি করছে। বুফেন বলে এই মেয়েটা তো হচ্ছে একটা টোপের মতো, যার মাধ্যমে আমি ডেমন গডকে ধরতে পারবো। এর কথা শুনেই তো বেচারে হানসুই এর অবস্থা খারাপ, কারণ সে নিজেকে একটা টোপ হিসাবে কখনোই ভাবেনি। তাদের কথার মাঝখানে এখানে ইবেল গড চলে আসে। ও তো কোনো কথা না বলে বুফানের থেকে হানসুইকে ছাড়িয়ে ওখান থেকে নিয়ে চলে যায়। বেচারা বুফেন দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় পাচ্ছিল না। এরপর আমরা এদের দুজনকে দেখি যারা আগুন লাগিয়ে বসেছিল। হানসুই বুঝতে পারে ইবেল গডের হাতে আঘাত পেয়েছে,
তাই সে নিজের রুমাল বের করে ওর হাত বেঁধে দেয়। কিন্তু তখনই চুনসুই বলে, তুমি এতটা বোকা কেন? তুমি কি জানো না আমি নিজের হাত নিজেই ঠিক করতে পারি? এটা শুনে হানসুই তাকে বলে, তুমি আমার রুমাল ফেরত দাও। কিন্তু চুনসুই তাকে দেয় না আর বলে, তোমাকে আগে স্বীকার করতে হবে তুমি একটা বোকা। এদিকে সকাল হওয়া পর্যন্ত এরা তো ওই দুজনকে এখনো খুঁজে পাচ্ছিল না। চুনসুইয়ের অ্যাটাকের কারণে বুফানের আঘাত লেগেছিল। কুই তখনও তার সাথে ছিল আর তার সেবা করতে চায়, কিন্তু বুফান রুডলি তাকে বলে দেয় এখান থেকে চলে যাওয়ার জন্য। কুই বলতে থাকে, আমি কি এতটাও সুন্দর নই যে বুফেন আমার দিকে তাকাচ্ছেও না? তখন ওর মধ্যে থাকা অর্থাৎ ডেমনের স্পিরিটের যে অংশ ছিল সেটা বেরিয়ে আসে আর বলে, তুমি সত্যি সুন্দর নও। কুই তখন নদীতে যায় আর তার চেহারা দেখতে থাকে। তখন সেখানে বাই চলে আসে আর বলে, তুমি যদি নিজেকে সুন্দর করতে চাও তাহলে আমি তোমাকে করতে পারি, কারণ সৌন্দর্য ছাড়া তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না। কুই তখন তার কথাতে রাজি হয়ে যায়। বাই বলে, তোমার জীবনের 10 বছর আমাকে দিয়ে দিতে হবে, তাহলে আমি তোমাকে সুন্দর বানাতে পারবো। কুই তো ওর পাতে পা দিতে চাচ্ছিল, কিন্তু তার আগে ওখানে বুফেন চলে আসে। বুফেনের কোমরে থাকা ঘন্টাগুলো বাজছে দেখে বুফেন বুঝতে পারে এখানে ডেমন আছে। বাই এসব দেখে বলে, তুমি নিজেকে কন্ট্রোল করার জন্য তোমার কোমরে ওই ঘন্টাগুলো রেখেছো, কিন্তু এবার দেখো আমি তোমাকে কিভাবে প্রসেস করি। সে নিজের পাওয়ার দিয়ে ওকে প্রসেস করে ফেলে আর বলে, একটা ডেমনকে ধরা কোনো দুর্বল মানুষের কাজ নয়। বাই তো যাওয়ার সময় ওকে একটু রাগানোর জন্য ওর গালে কিস করে যায়, যেটা দেখে বেচারা পুরোটাই শকড, কি থেকে কি হয়ে গেল। কুই তখন এটা দেখে ভাবছিল, ও তো সবসময় আমাকে দেখে বিরক্ত হয়, কিন্তু এ বাই ওকে কিস করে গেল, কিন্তু তারপরও বাইকে কিছুই বলেনি। এরপর আমরা হানসুইকে দেখে খাবার খাচ্ছিল। চুনসুই তখন পাশে দুটো লোকের থেকে শুনতে পারে গতকালকে যে মেয়েটার বিয়ে হয়েছিল সে মেয়েটার ঘর থেকে নাকি ডেমনিক এনার্জি ফিল করা যায়, আর তার হাজব্যান্ডও নাকি অসুস্থ। চুনসুই জিজ্ঞেস করে, তোমার খাওয়া শেষ হয়েছে? হানসুই তো খাবারগুলো অর্ধেকও খেতে পারেনি, কিন্তু তারপরও চুনসুই খাবারগুলো শেষ না করতে দিয়ে ওকে ওখান থেকে নিয়ে যায়। ওরা দুজনে ওই মেয়েটার ঘরের সামনে লুকিয়ে পাহারা দিচ্ছিল। মেয়েটি নিজের মুখ ঢেকে ওখান থেকে যাওয়ার সময় চুনসুই ওকে ধরে ফেলে। চুনসুইকে দেখে ওই মেয়েটা মনে করে সে হয়তো কোনো ডেমন হান্টার, তাই সে তার কাছে সাহায্য চায় আর কান্না করতে থাকে। মেয়েটি এরপর তাকে তার হাজবেন্ডের কাছে নিয়ে আসে। চুনসুই বলে, তুমি একটা ডেমনের সাথে চুক্তি করেছো, এর বিনিময়ে তো তোমাকে কিছু না কিছু দিতে হবে। মেয়েটি তখন ওর হাজবেন্ডকে বাঁচানোর জন্য বলে। চুনসুই বলে, আমি তোমার হাজবেন্ডকে ঠিকই বাঁচাতে পারবো, তবে তোমার ব্যাপারটা আমি কিছু বলতে পারছি না। মেয়েটি তখন তার কাছে রিকোয়েস্ট করতে থাকে। চুনসুই তাকে বলে, তুমি আমাকে সত্য কথা বলো, সাদা ডেমনটার সাথে তুমি কিভাবে চুক্তি করলে? মেয়েটি বলে, আমি টেম্পলে গিয়েছিলাম গডের কাছে প্রে করার জন্য, যাতে সে আমাকে আরেকটু সুন্দর বানায়। তখন থেকে সে আমার পিছু নিয়েছে। এরপর হানসুই নিজের ঘরে এসে ভাবতে থাকে ও কেন টেম্পলে যাওয়া মেয়েগুলোকে টার্গেট করে। ওর মাথায় একটা প্ল্যান আসে আর বলে, আমরা তো তাহলে ওই কুৎসিত মেয়েগুলোকে দিয়ে বাইকে আমাদের চালে ফাঁসাতে পারবো। হানসুই তখন একটা পুরনো পোশাক নিয়ে আসে আর বলে, তুমি যা বলছো সব কিছুই ঠিক আছে, কিন্তু তোমাকে এখন কাজ করতে হবে। তা হচ্ছে এই ড্রেসটা পরে তুমি কুৎসিত সেজে বাইয়ের কাছে যাও, যাতে আমরা ওকে ধরতে পারি। হানসুই তো এটা শুনে অনেক রেগে যায়, আরও ভয় পেয়ে যায়। ও বলে, আমার এতটা সুন্দর চেহারা আমি কখনো নষ্ট করতে পারবো না। এসব বলে হানসুই চলে যাওয়ার সময় চুনসুই ওর পাওয়ার দিয়ে ওকে নিজের কাছে টেনে নেয়, আর হানসুই তো ওর কোলে বসে পড়ে। সিচুয়েশন এতটা খারাপ দেখে বেলগড বলে, তোমার একটাই মিশন, বাইকে ধরা, তাই যেভাবে হোক তুমি তোমার কাজ করো। এটা বলে ওখান থেকে চলে যায়। এরপর আমাদের বুফানকে দেখানো হয় যে মেডিটেশন করার ট্রাই করছে, কিন্তু তারপরও তার মন আছে ওই বাইয়ের দেওয়া কিসের মধ্যে, সে তো বারবার ওইগুলোই ভাবছিল। অন্যদিকে আমরা কুইকে দেখি যে কিনা বাইয়ের কাছে নিজের জীবনে 10 বছর বিক্রি করে দিয়েছে সুন্দর হওয়ার জন্য। তবে ডেমনের খোঁজে বুফান যখন এখানে আসে তখন সে কুইকে দেখে একটু ইমপ্রেস হয় না। এসব দেখে বাই প্রচণ্ড রেগে যায়। সে এরপর বুফানকে আঘাত করে আর তাকে নিজের বানানো সে ইলিউশন ম্যাজিকের ওয়ার্ল্ডে নিয়ে যায়। বাই বুফানের কাছে আসে আর বলে, আমি সবসময় তোমার সেবা করব, কারণ আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। এসব কিছু বলে ওকে জড়িয়ে ধরে আর শয়তানের মতো একটা হাসি দেয়। তখন আমরা বুফানের মাস্টারকে দেখি। সে বুফানকে বলে, এ ডেমনের ছলে এসে তুমি কি নিজেকে কন্ট্রোল করা ভুলে গিয়েছো? বুফান কিছু একটা মনে করে আর বাইকে দূরে ধাক্কা দিয়ে নিজের পাওয়ার ইউজ করে। ইলিউশন থেকে বের হওয়ার বদলে তো বুফান ওই বাইয়ের মেমোরিতে চলে আসে, যেখানে বাই তার হাজবেন্ড সুকে অনেক বেশি ভালোবাসতো। বাই বলে, চলো আমরা পৃথিবী থেকে ঘুরে আসি। চুনসুই কিছুই জানবে না, তবে সু তাকে মানা করে দেয়, কিন্তু বাই তো এত সহজে হার মানবে না।
সে তাকে কোনো রকম মানিয়ে সে স্পিরিট পুলের কাছে নিয়ে আসে। আর যখন পোর্টাল ওপেন করতে যাবে সে পোর্টাল ওপেন করার সুযোগ পেয়ে ওখানকার ডেমনগুলো বের হয়ে আসে আর ওদের দুজনের উপর অ্যাটাক করে দেয়। বাই তখনও জ্ঞান হারায়নি, কিন্তু তার জ্ঞান হারানোর অবস্থার মতো ছিল। বাই সেখানে দেখতে পায় চুনচুই এসেছে আর আবারও সে ডেমনগুলোকে সিল করে দিয়েছে। কিন্তু এরপর ওর হাজবেন্ডের সাথে কি হয়েছে বাই এটা জানে না। এসবের পর ও রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে আর বাইকে বলে, তোমার কারণে তো তোমার হাজবেন্ড মারা গিয়েছে। বাইরে গিয়ে ওদের উপর অ্যাটাক করে দেয়। ওরা দুজনে কিছুটা দূরে চলে আসে। কুই এখানে বুফানের কাছে তার ফিলিং কনফেস করে আর তার ভুলের জন্য ক্ষমা চায়। তবে বুফান বলে দেয়, আমার কাজ ডেমন ধরা, আমি কাউকে ভালোবাসতে পারবো না। অন্যদিকে আমরা হানসুইকে দেখি, যে পুরনো কাপড়টা পরে টেম্পলে এসেছিল। ও চুনসুইকে কিছুটা গালি দেয় মনে মনে। এরপর নিজেও আবার প্রে করতে থাকে যাতে বাই তার প্রেটা শুনতে পায়। আর ঠিকই বাই তার প্রেগুলো শুনছিল। বাইকে এখানে আসতে দেখে হানসুই অনেক বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে চুনসুইকে দেখি যে নিজেও বুঝতে পেরেছে বাই এখানে এসেছে। আর এদিকে হানসুই তো বোকার মতো বাইয়ের থেকে পালাতে চাইছিল। বাই এরপর তার পিছু নিয়ে বলে, তুমি ভয় পেও না, আমি একটা ফেরি, তোমাকে সুন্দর করতে পারি, পরিবর্তে তুমি আমাকে তোমার জীবনের 10 বছর দেবে। এদিকে হানসুই তো বারবার ওকে গালি দিচ্ছিল যে ওই ইভেল গডটা এখনো কেন আসছে না। আর তখন সত্যি সত্যি চুনসুই এখানে চলে আসে। চুনসুই তো এখানে এসে হানসুইয়ের ফেস ঠিক করে দেয়। বা এসব দেখে তো পুরোই অবাক আর বলে, স্পিরিট পুলের নিয়ম অনুযায়ী তো কোনো ডেমনকে কোনো মানুষের সাথে সম্পর্ক রাখতে পারবে না, তাহলে আপনি এই নিয়ম ভঙ্গ করেছেন, কিন্তু আমার হাজবেন্ডকে কেন মেরে ফেলেছেন সেই দিন। ওর কথা শুনে চুনসুই ওকে বলে, তুমি আমার সাথে চলো, আমি সব কিছু ঠিক করতে পারবো। তবে এই বাই তো কোনো কথাই শোনে না, উল্টো চুনসুইয়ের উপর অ্যাটাক করে আর ওদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়। সুযোগ বুঝে হানসুই এখান থেকে পালাতে চায়, তবে ব্রেসলেটের জন্য কিছু করতে পারছিল না। তাই ও ভাবে ব্রেসলেটটা ভেঙে ফেলবে। এ চক্করে তো ওর ওই বার্টমার্কের মধ্যে একটু আঘাত লাগে, যার জন্য চুনসুইয়ের বুকে অনেক ব্যথা করছিল। চুনসুই জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করছো? আমি একবার ঠিক হই, তারপর তোমার অবস্থা খারাপ করব। তবে হানসুই বলে, আমি এখন তোমাকে ভয় পাই না, তোমরা দুজনেই হচ্ছে ডেমন, এখানে থাকলে তোমরা দুজনে আমাকে মেরে ফেলবে। এদের সব চক্করে বাই সুযোগ পেয়ে যায় ওখান থেকে পালানোর জন্য। তবে এখানে চুনসুইয়ের অবস্থা খারাপ ছিল। হানসুই তো ব্রেসলেটটা কোনো রকম খুলে ফেলে আর খুশিতে ওখান থেকে যেতে চায়। তখন ওর নজর পড়ে চুনসুইয়ের উপর, যার রক্তবমি হচ্ছিল। এমন অবস্থা দেখে হানসুই তো ওখানে দাঁড়িয়ে পড়ে। চুনসুই বলে, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি তো চলে যেতে চাইছিলে। হানসুই কোথাও যাচ্ছে না দেখে চুনসুই ওকে ওর নিজের কাছে ডাকে আর এরপর ওর বার্টমার্কের যে আঘাত পেয়েছিল সেটা ঠিক করে দেয়। রাতের বেলা হানসুই ওকে জিজ্ঞেস করে, তুমি কেন বাইয়ের হাজব্যান্ডকে মেরেছিলে? তারা দুজন তো একে অপরকে খুব ভালোবাসতো। চুনসুই বলে, যেটা করেছি সেটা ওর ভাগ্য ছিল আর এটা হচ্ছে রুলস, তুমি এসব বুঝবে না। হানসুই বলে, তুমি আসলে একটা হার্টলেস, তুমি মনে হয় কখনো কাউকে ভালোবাসোনি। চুনসুই বলে, আমি একজনকে পছন্দ করতাম, কিন্তু আমি যদি তার সাথে দেখা করি সে আমাকে মনে করতে পারবে না আর আমিও তাকে মনে করতে পারবো না, মানে আমরা কেউই কাউকে চিনব না। বেচারির তো ওই ডেমন গডের জন্য খারাপ লাগে, তাই সে তাকে সান্ত্বনা দিতে চায়। আর এই সুযোগে চুনসুই ওর হাতে আবারও ব্রেসলেটটা পরিয়ে দেয়, যেটা দেখে হানসুই আবারও রেগে যায়। কিন্তু চুনসুই বলে, এত রেগে যেও না, তোমার আমার সাথে দেখি আরও অনেক কাজ করার বাকি আছে। পরদিন সকালে আমরা বুফেনকে দেখি যে বাইকে খুঁজতে খুঁজতে আবারও এখানে চলে এসেছে। এখানে একজন বৃদ্ধ মহিলা বুফানকে দেখে বলে, তুমি বাইকে আটকেও না, কারণ আমি আমার হাজব্যান্ডকে শেষ সময় একটু সুন্দর হয়ে দেখাতে চাই। বুফান তো এখানে থেমে যায়, কি করবে বুঝতে পারছে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই মহিলার হাজব্যান্ড আগেই মারা গিয়েছে। বাই নিজের কথা মতো এই মহিলাটাকে সুন্দর বানিয়ে দেয় আর ওর পাওয়ার দিয়ে ওর হাজব্যান্ডের স্পিরিটকে এখানে আনে। আর এই মহিলা শেষ সময়ে তার হাজব্যান্ডকে দেখতে পেয়েছে, যেটা দেখে তো বুফানের একটু ভালো লাগে আর সে বুঝতে পারে বাই এতটাও খারাপ নয়। কিন্তু বাইয়ের এখানে রক্তভূমি হয় আর তার অবস্থা দেখে বোঝা যাচ্ছে তার বেশি পাওয়ার ইউজ করা উচিত হয়নি। বুফান ওকে সাহায্য করতে চায়, তবে বাই বলে, তুমি এসব করবে না, আমার এসবের কোনো প্রয়োজন নেই, এটা বলে ওখান থেকে চলে যায়। এদিকে এদের দুজনের কাণ্ড দেখি, যেখানে বেচারি চা খাইতে চায়, কিন্তু চুনসুই ওকে বলে ওকে চা দিতে। হানসুই তো ওকে ইগনোর করে, যেটা দেখে চুনসুই ওর পাওয়ার দিয়ে ওকে নিজের কাছে টেনে নেয় আর এরপর ওর হাতে বানানো সে চাটা খেয়ে নেয়। বেচারি যখন আর একটু বসতে যাবে তখনই চুনসুই ওকে ডাকে ওর সেবা করার জন্য। হানসি রেগে ওকে বলে, তুমি কতক্ষণ পর্যন্ত আমাকে এমনটা জ্বালাবে? চুনসুই বলে, যতক্ষণ আমরা বাইকে খুঁজে না পাই। ও বলে, বাইকে এতটাই ইম্পর্টেন্ট যে তুমি ওকে বারবার স্পিড পুলে নিয়ে যেতে চাইছো।
চুনচুই বলে ও একটা ডেমন, ওর পৃথিবীতে থাকা উচিত নয়। তখনই ও কারো আসার আওয়াজ শুনতে পায়, তাই ও হানসুইকে ওখান থেকে পাঠিয়ে দেয়। এখানে চুনচুইয়ের অ্যাসিস্ট্যান্ট এসেছিল। সে বলে স্পিরিট পুল থেকে বাইয়ের সাথে একটা ডেমনও এসেছিল। চুনচুই বলে হ্যাঁ, কারণ যখন আমি বাইয়ের সাথে ফাইট করছিলাম তখন আমিও ওখানে অন্য একটা ডেমনকেও অনুভব করতে পেরেছি। এদিকে হানসুই যখন ওখান থেকে যাচ্ছিল তখন ওদের রুমের আওয়াজ শুনতে পায়, তাই ও কান পেতে কথা শুনছিল। চুনচুই বলে 2 দিন পর এমন একটা দিন আসবে যেদিনে সমস্ত ডেমনরা উইক হয়ে যাবে। আমি সেদিনই বাইকে ধরে স্পিরিট পুলে নিয়ে যাব আর ডেস্টিনি বুকে ওকে সিল করে দেব। এটা শুনে তো হানসুইয়ের ওর জন্য মায়া হয় আর বলে ডেমনরা আসলে অনেক কঠোর হয়, আমার তো বাইকে হেল্প করা উচিত। বাই যখন কুল্লুন মিররের ওই ভ্রমের মধ্যে যাচ্ছিল তখন বুফান ওর পিছন পিছন চলে যায়। বাই এখানে একটা সিল তৈরি করে আর এরপর ওর হাজব্যান্ডের যে স্পিরিট আছে ওটার একটা ভ্রম তৈরি করে। ওর হাজব্যান্ড বলে তুমি আমার জন্য এতটা অপেক্ষা কেন করছো? বাই বলে আমি অনেকগুলো স্পিরিট কালেক্ট করেছি, আর কিছুদিন অপেক্ষা করো, আমি তোমাকে ঠিকই বাঁচিয়ে নেব। ওর হাজব্যান্ড ওর কথাতে রাজি হয় না আর বলে আমার ভাগ্যে যা ছিল আমি সেটা মেনে নিয়েছি শুরু থেকেই, তাই এখন আমার চলে যাওয়ার পর তুমি নিজে এসব কিছু মেনে নেবে। এসব কথা বলতে বলতে ওর হাজব্যান্ড ওখান থেকে গায়েব হয়ে যায়। বাই এসব দেখে অনেক কান্না করতে থাকে আর এরপর ও সমস্ত স্পিরিটগুলোকে নিজের মধ্যে শুষে নিতে থাকে। বাইয়ের এমন পাগলামি দেখে বুফান ওই সিলটা কোনো রকম ভেঙে ওকে বাঁচিয়ে নেয়, তবে ওর কোমরে থাকা একটা ঘন্টা ওখানে গায়েব হয়ে যায়। আর তখনই ওরা দুজনে আবার রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে। বুফান বলে তুমি তোমার হাজবেন্ডের কথাগুলো কেন মানছো না, সে তো ঠিক কথাই বলছে। বাই বলে তোমার এসব বিষয়ে কোনো লেনদেন নেই। ওইখান থেকে চলে যেতে চাইছিল কিন্তু শরীর দুর্বল হওয়ায় ওখানে বসে পড়ে আর ওরা দুজনে একে অপরের খুব কাছাকাছি চলে আসে। বুফেন ওর গলার মার্কগুলো দেখে বলে তোমাকে একটা ডেমন ফোজেস করে নিয়েছে। বাই বুঝতে পারে বুফেন সবকিছু জেনে গিয়েছে, তাই ও কথা ঘোরানোর চেষ্টা করে। তবে বুফেন বলে তুমি চাইলে আমি তোমাকে ঠিক করতে পারি, তবে তুমি তোমার হাজব্যান্ডের আশা বাদ দিয়ে দাও। আমি মাউন্টেন থেকে আমার মাস্টারকে বলে এর মেডিসিন তোমার জন্য আনবো। ও চলে যাওয়ার সময় বাই ওকে পেছন থেকে ডেকে বলে আমি তোমার জন্য অপেক্ষা করব। বাই ওকে প্রমিস করে ও আর সুকে বাঁচানোর চেষ্টা করবে না। অন্যদিকে আমরা ইবেল গডকে দেখি, যাকে কেউ একজন একটা লেটার পাঠিয়েছিল আর বলছিল বাইকে খোঁজা বাদ দিতে। আমরা তো জানি এই লেটারটা হানসুই ছাড়াই কেউ পাঠাবে না। পরদিন আমরা হানসুইকে দেখি নদীর কিনারায়। সে বুঝতে পারে নিচে কিছু আছে। হঠাৎ তখন সেখান থেকে বুফেন বেরিয়ে আসে। ও জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? বুফেন বলে আমি বাইকে খুঁজে পেয়েছি। হানসুই চিন্তিত হয়ে পড়ে আর বলে তুমি কি ওই ডেমনটাকে মেরে ফেলবে? বুফেন বলে এমনটা নয়, আমি ওর মেডিসিন আনার জন্য আমার মাস্টারের কাছে যাব, কারণ ও অনেক অসুস্থ। বুফেন যেতে নিলে হানসুই ওকে আটকায় আর বলে ওই মেডিসিনটা হচ্ছে পিউরিফাই পোশন, কিন্তু তুমি এটা তোমার মাস্টারের কাছ থেকে কি বলে আনবে, কারণ সে তো তোমাকে এর জন্য কারণ জানতে চাইবে। ও বলে তুমি ঠিক বলেছো, আমি কি কারণ বলবো যে সে আমাকে এটা দিয়ে দেবে। হানসুই বলে আমার কাছে একটা প্ল্যান আছে। তুমি বলবে তোমার মাস্টারকে যে তুমি ভুল করে আমাকে আঘাত করে ফেলেছো আর ঠিক করার জন্য ওই মেডিসিনটা প্রয়োজন। এ কথা শুনে তো বুফেন খুশি হয়ে যায় আর এই দুই পাগল মিলে বের হয়ে যায় মাউন্টেনে যাওয়ার জন্য। এরপর ওরা দুজনে একটু পর মাস্টারের কাছে চলে আসে। বুফেন তখন এই মিথ্যে কথাটা মাস্টারকে বলে, কিন্তু মাস্টার তখন বুঝে যায় কারণ বুফেনের কোমরে থাকা একটা ঘন্টা গায়েব হয়ে গিয়েছে। মাস্টার হাসতে হাসতে বলে তুমি আমাকে মিথ্যা কেন বলছো, কারণ ওই মেডিসিনটা অনেক বেশি রেয়ার। বুফেন তখন তার কাছে ক্ষমা চায় আর বলে ওই পিউরিফাই মেডিসিনটা আমার অন্য একজনের জন্য লাগবে। মাস্টার বলে তুমি যদি এটার ভুল ব্যবহার করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। তুমি শান্ত থাকো, তাহলে তোমার কোমরে থাকা ঘন্টাগুলো আবারও ফিরে আসবে। এতটুকু বলে মাস্টার ওখান থেকে চলে যায়। মেডিসিন না দিয়ে দেওয়ার জন্য বুফেন তো মন খারাপ করেছিল, কিন্তু তখনই হানসুই ওকে দেখায় যে ওর মাস্টার তো মেডিসিনটা এখানে রেখে গিয়েছে। অন্যদিকে আমরা বাইকে দেখি ওই ডেমনকে বলছিল বুফেন আমার অর্ধেক কাজ সহজ করে দিয়েছে, ওই পিউরিফাই মেডিসিনটা পেলে আমার কাজগুলো আরও সহজ হয়ে যাবে। মানে বাই তো এখনও ঠিক হলো না। যাই হোক, অন্যদিকে দুই বেচারাকে দেখি যারা দুজনে বাইকে হেল্প করার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে। এদের দুজনের পিছু পিছু কুইও ওদের উপর নজর রাখছিল। এরপর আমরা হানসুইকে দেখি যার ব্রেসলেটটা ব্রাইট করতে থাকে। ও বুঝতে পারে ডেমন গড ওর আশেপাশেই আছে, তাই ও বোকার মতো বুফেনকে বলে তুমি বাইয়ের কাছে একাই চলে যাও, আমি একটু পরে আসছি। সেফটির জন্য বুফানোর তলোয়ারটা হানসুইকে দিয়ে যায়, কিন্তু এদিকে ফিরতে হানসুই ডেমন গডকে দেখতে পায়। ও বলে বুফান কোথায় যাচ্ছে, কিন্তু হানসুই ওর কথা ঘুরাতে থাকে।
চুনসুই বিষয়টা বুঝতে পারে, কিন্তু ওর কাছে যাওয়ার আগে হানসুই বলে, তুমি যদি আমার কাছে আসো তাহলে আমি নিজেকে আঘাত করব, আর এবারে কিন্তু তুমি নিজেও বাঁচবে না। অন্যদিকে আমরা বুফানকে দেখি যে বাইয়ের কাছে চলে এসেছে ওই মেডিসিনটা নিয়ে। ওই মেডিসিনটা একটু পানির সাথে মিশিয়ে বাইকে দেয়, তবে বাইয়ের প্ল্যান তো অন্য কিছু। তাই ওকে কথার মধ্যে ভুলিয়ে ভালিয়ে সম্পূর্ণ মেডিসিনটা নিয়ে নিজেই খেয়ে নেয়, যার জন্য ওর মধ্যে থাকা ডেমনটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যায় আর ও বডিটাও কবজা করে নেয়। এদিকে ডেমন গডকে আটকানোর জন্য হানসি ওর বার্টমার্কের উপর আঘাত করে, যার জন্য ওর বুকে অনেক বেশি ব্যথা হয়। হানসুই বলে, আমি তোমাকে আর বাইকে ক্ষতি করতে একদমই দেব না। এটা শুনে চুনসুই বলে, তুমি আসল সত্যটা জানোই না, ওর হাজবেন্ড তো বাইকে বাঁচানোর জন্যই নিজেই মারা গিয়েছে, কিন্তু বাই এখন মানুষের জীবন নিয়ে নিচ্ছে। তার কথা শুনে হানসুই বলে, ও তো বুফেনকে ওয়াদা করেছিল যে ও কখনো ওর হাজবেন্ডকে আর বাঁচাবে না। চুনসুই বলে, তুমি ওই বাইয়ের সাথে কি ডিল করেছিলে? হানসুই বলে, ও তো পিউরিফাই মেডিসিনটা নিয়েছিল যাতে ও নিজেকে বাঁচাতে পারে। চুনসুই বলে, তোমরা এতটা বোকা কেন? ও নিজেকে বাঁচানোর কোনো প্রয়োজন নেই, ও নিজের হাজবেন্ডকে বাঁচানোর জন্য এমন করছে। এটা বলে ও হানসুইকে নিয়ে ওখান থেকে চলে আসে। এদিকে বাই এতটাই পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে বুফেন ওকে আটকাতে পারে না। বুফেনকে মারার আগে ওখানে ইবেল গড চলে আসে আর বুফেনকে বাঁচিয়ে নেয়। ও বলে, আমার মনে হয় সুয়ের সাথে করা ওয়াদাটা আমার এখন ভঙ্গ করতে হবে। সু তোমাকে বাঁচানোর জন্যই মারা গিয়েছে, আমি ওকে একটুও মারিনি। তোমার বেশি আঘাত লাগার কারণে সু নিজের সমস্ত লাইফ এনার্জি তোমাকে দিয়ে দিয়েছে যাতে তুমি বেঁচে থাকতে পারো। ওর কথা শুনে বাই চিৎকার করতে থাকে আর বলে, তুমি এসব বকবক করা বন্ধ করো। চুনসুই বলে, তুমি যে ওই পিউরিফাইড মেডিসিনটা খেয়েছো এটা তুমি কখনো কন্ট্রোল করতে পারবে না। আমার সাথে স্পিড পুলে চলো, আমি তোমাকে এটা কন্ট্রোল করা শিখাবো। কিন্তু বাই ওদের কোনো কথা শুনে না আর ওদের উপর অ্যাটাক করে দেয়। বাই ওদের সবাইকে ইলিউশনের মধ্যে পাঠিয়ে দেয়। এখানে আমরা চুনসুইকে দেখি হ্যাভেনে সে আগের জায়গাটাতে ছিল। ও এখানে একটা মেয়েকে বসে থাকতে দেখে, কিন্তু কাছে যাওয়ার আগে মেয়েটা অদৃশ্য হয়ে যায়। ওখানে থাকা বরফের লোটাসের মধ্যে একটা পোকা ওকে বলতে থাকে, বাই আর সু তো একে অপরকে ভালোবাসতো, তুমি কেন ওদেরকে আলাদা করতে চাইছো? ও আশ্চর্য হয়ে বলে, একটা পোকাও কি আমার বিরুদ্ধে যেতে চাইছে? অন্যদিকে আমরা হানসুইকে দেখি, ও দেখে ছোটবেলা থেকে ওর বাবা মা ওকে কতটা আদর করেছে। কিন্তু তখন এখানে চুনসুই চলে আসে আর বলে, এটা হচ্ছে বাইয়ের বানানো একটা ইলিউশন, তোমাকে এটা থেকে বের হতে হবে। তবে হানসুই তো নাছোড়বান্দা, সে বলতে থাকে সে তার মায়ের সাথে একবার হলেও কথা বলবে। তবে চুনসুই কোনো রকম ওকে বুঝিয়ে বলে যে এটা একটা ইলিউশন, সে কখনোই এসব করতে পারবে না। অন্যদিকে বুফান তো ওর মাস্টারের কাছে আসে ট্রেনিং নেওয়ার জন্য। ওখানকার একটা স্টুডেন্টের মধ্যেও বাইকে দেখতে পায় আর ওর সাথে কথা বলতে থাকে। মাস্টার বলে, বুফান তুমি ওর কথার মধ্যে ফেসে যেও না, ও একটা ডেমন, তুমি ওকে মেরে ফেলো। কিন্তু বাই বলে, মাস্টার হয়ে কিভাবে নিজের স্টুডেন্টকে ভুলভাল শিক্ষা দিচ্ছেন, সব ডেমন কিন্তু খারাপ হয় না। মাস্টার বুফানকে বারবার বলে ওই ডেমনটাকে মেরে ফেলতে। এসব কিছুতে বুফান পুরোপুরি পাগলের মতো হয়ে যাচ্ছিল, কারণ ওর মাথায় কিছুই আসছিল না। তখন এদিকে এরা দুজনও চলে আসে। চুনসুই বলে, আমাদেরকে একমাত্র বুফানই এই ভ্রম থেকে বের করতে পারবে, তবে আমি যদি এই ভ্রমটা থেকে বের হতে চাই তবে কিছুটা গন্ডগোল হতে পারে আর সারা জীবনের জন্য আমরা এখানে আটকা পড়তে পারি। আমাদের প্রথমে বুফানকে ঠিক করতে হবে। বুফান কি আদৌ ঠিক হবে, নাকি এই ভ্রমের মধ্যে ওরা সারা জীবন থেকে যাবে? এসব কিছু আমরা পরের পার্টে জানতে পারবো। আশা করি এই ড্রামাটার এই পর্বগুলো তোমাদের কাছে ভালো লেগেছে।